দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক। আপনাকে স্বাগত সংবাদ বিশ্লেষণে। তাসফিক পলক, আমরা মূলত এখানে দৈনন্দিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ভারত পাকিস্তানের যে যুদ্ধ বা সংঘাতের মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে আছে, যদিও তাদের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে, সেটি সবচেয়ে আলোচিত বিষয় বহির্বিশ্বে। আরেকটি এই তাদের মধ্যে যখন মুখোমুখি সংঘর্ষ চলছে বা যুদ্ধবিরতি এখন চললেও সে পাকিস্তানে হচ্ছে PSL খেলা চলছিল এবং একই সাথে ভারতে IPL চলছিল। আপনি তো দর্শকরা জানেন, আপনি যেহেতু ক্রীড়া সাংবাদিক পাকিস্তানে ছিলেন, PSL যে খেলা সেটি হচ্ছে সংবাদ সংগ্রহ করছিলেন বা সেটি কাভার দিচ্ছিলেন। আপনার কাছে আমরা আসলে এই পুরো সার্বিক পরিস্থিতি নিয়েই জানতে চাইবো, যেহেতু আপনি লম্বা সময় ধরে, অর্থাৎ যে সংঘাতময় যে পরিস্থিতি সেই সময়টাতে পাকিস্তানে অবস্থান করছিলেন, আসলে সেখানকার কেমন পরিস্থিতি আপনি দেখেছেন সেটি যদি আমাদের দর্শকদেরকে একটু জানান। ধন্যবাদ। আমি আসলে PSL কভার করার জন্য গিয়েছিলাম। PSL শুরু হয়েছিল 11 এপ্রিল, আমি গিয়েছিলাম 14 এপ্রিল। তো আমি প্রথমে করাচিতে যাই। আমার উদ্দেশ্য ছিল, যেহেতু বাংলাদেশের 3জন ক্রিকেটার খেলার কথা ছিল, যে 2জন খেলেছেন। লিটন দাস, তিনি ইনজিউর্ড হয়ে ম্যাচ শুরুর আগেই দেশে ফিরে আসেন। এরপরে আসলে বাংলাদেশের পাকিস্তানের সাথে সিরিজ খেলার কথা ছিল। তো আমার লক্ষ্য ছিল যে যেহেতু এই সিরিজটা আমি কাভার করবো, তার আগে PSLটা কাভার করে দেখি আসলে কীরকম। কারণ যেহেতু বাংলাদেশি ক্রিকেটাররা খেলছেন, বাংলাদেশের দর্শকদের নিঃসন্দেহে PSL এর প্রতি একটা আগ্রহ থাকবে। এ কারণে আমি গিয়েছিলাম এবং সব কিছু খুব ভালোভাবেই কাভার করছিলাম। খেলাগুলো ভালোভাবেই চলছিল এবং অনেক বড় বড় বিদেশি ক্রিকেটাররাও সেখানে খেলছিলেন। রিশাদ হোসেন ভালো করছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। তো 22 তারিখে যখন আমরা দেখলাম যে পেহেলগাম অ্যাটাক হয়েছে, তখন থেকে আমরা ধারণা করছিলাম যে দুই দেশের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে এবং যে কোনো সময় একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এটা নিয়ে আসলে আমরা যারা আমাদের ওখানে পাকিস্তানি সাংবাদিক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে কি মনে হয় তোমাদের, বা এটার আসলে ফলাফলটা কি হতে পারে। তো তারা বলছিল যে এটা আমাদের জন্য খুবই নর্মাল, এরকম প্রায়ই হয়। আপনারাও নিশ্চয়ই, আমরা মিডিয়ার মাধ্যমে দেখি যে ইন্ডিয়া পাকিস্তান দুই দেশের মধ্যে বৈরিতাপূর্ণ সম্পর্কের প্রায়ই আমরা দেখি যে এই যুদ্ধ লেগে যায়, আবার সেরকম মনোভাব দুই দেশই দেখায়। তো সেই জায়গাটা থেকে আমরা আসলে তাদের কথা আশ্বস্ত হয়ে সেখানে আমরা কাভার করছিলাম। তো এরপরে গত মঙ্গলবার, খুব সম্ভবত 6 তারিখ বা 7 তারিখ, আমি একটু ডেটটা আসলে নিশ্চিত করে বলতে পারছি না। তো ওই দিন রাত 2টার দিকে হুট করেই একটা মিসাইল এসে পড়ে পাকিস্তানের মুজাফফরাবাদ এবং ভাওয়ালপুর নামে 2টা জায়গায়। তো আমরা তখন ছিলাম আসলে ম্যাচ কাভার করার জন্য রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে। তো যখন রাত 2টার দিকে মিসাইলটা পড়ে এবং সেখানে একটা উৎকণ্ঠা আসলে সৃষ্টি হয় যে এবার বোধহয় যুদ্ধ তাহলে লেগেই যাচ্ছে। মানে যে শঙ্কাটা আমরা করছিলাম সেটার একটা আমরা আসলে দেখতে পাচ্ছিলাম। তো এরপরে আসলে আমরা কিছুটা শঙ্কিত হয়ে পড়ি, কারণ আমাদের আসলে এই ধরনের অভিজ্ঞতা নেই। আমরা বাংলাদেশে থাকি এবং ভারত পাকিস্তান যুদ্ধ আপনারা তো পরে দেখেছেন যে সেটা আসলে কতটা ভয়াবহ রূপ ধারণ করতে ধরেছিল। তো সেই জায়গাটা থেকে আমরা একটু উৎকণ্ঠা এবং একটু উদ্বেগের মধ্যে আমাদের দিন কাটছিল। তারপরেও পাকিস্তানের সাধারণ মানুষ কিংবা যারা পাকিস্তানের লোকাল সাংবাদিক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে এটা আসলে তেমন কোনো ভয়ের কিছু নেই, থেমে যাবে। দুই দেশই হয়তো এই ধরনের, তারা যেটা বারবার করে বলছিলেন যে দুই দেশের অভ্যন্তরীণ কিছু ব্যাপারের কারণে এই ব্যাপারগুলো ঘটে থাকে, এরকম বলছিলেন। মানে তারাও ধারণা করছে এটি আসলে যে সংঘাত থেকে যে একবার আনুষ্ঠানিক যুদ্ধ, সেটি হওয়ার আসলে কোনো রাইট তারা ভাবছিলেন যে দুই দেশই আসলে পলিটিক্যাল বেনিফিট নেয়ার জন্য এই কাজগুলো করে থাকে। তো আমরা আসলে সেটা বিশ্বাস করে নিয়ে আমরা অপেক্ষা করছিলাম যে দেখি কি হয়। কিন্তু এর পরের দিনই, যেদিন রাত 2টার সময় আসলে মিসাইল অ্যাটাকটা হলো, তো সেটার প্রভাব কিন্তু ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি বলেন কোথাও পড়েনি। এমনকি যে 2 জায়গায় আঘাত হয়েছে সেই 2 জায়গায় শুধু কিছুটা প্রভাব পড়েছিল এবং সেটাও খুব অত বড় আকারে না। তো আমরা যখন বাইরে বের হয়ে মানুষের সঙ্গে কথা বলছিলাম, দেখছিলাম সবকিছু স্বাভাবিক চলছিল, খুব স্বাভাবিকভাবে আমরা একটু নির্ভর ছিলাম যে হয়তো বা কিছু হবে না, এটা থেমে যাবে। তো এর পরের দিন যখন আসলে PSL এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, করাচি কিংস এবং পেশোয়ার জালমিতে খেলছেন নাহিদ রানা। তো খুব স্বাভাবিকভাবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম সেই ম্যাচটা কাভার করার জন্য, যেহেতু নাহিদ রানার ম্যাচ। ও আরেকটা ব্যাপার, তার আগের দিনই আবার কিন্তু মিসাইল
হামলা রাতে হওয়ার পর দিনের বেলা অর্থাৎ সন্ধ্যার সময় ওই দিনই তখন ওই ম্যাচটা কিন্তু চলেছে, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হয়েছে ওই ম্যাচটা। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচটা কিন্তু খুব ভালো মতোই হয়েছে। তো খুব স্বাভাবিকভাবে পরের দিনের ম্যাচটা হওয়ার আমরা যখন কাভার করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় দুপুর 2টা 12টা 12:30 বা এরকম সময়, আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি মনে করতে পারছি না, এমন সময় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশ দিয়েই যে ফুড স্ট্রিটটা রয়েছে, ফুড স্ট্রিট বলে, এটা খুবই বিখ্যাত, রাওয়ালপিন্ডি ফুড স্ট্রিট বলে। তো সেখানটায় দুপুর 2টার একটু আগে সেখানে একটা ড্রোন অ্যাটাক হয় এবং স্টেডিয়ামের বাইরে যে গ্লাস ঘর রয়েছে সেখানে সেই ড্রোনটা আঘাত হানে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে একটা সিকিউরিটি কনসার্ন দেখা দেয়, নিরাপত্তার শঙ্কা দেখা দেয়, যে কারণে পিএসএল কর্তৃপক্ষ আসলে দ্রুতই মিটিং করে সেই ম্যাচটা স্থগিত করে দেয়, ওই ম্যাচটা। তো এই পর্যন্ত ছিল। এরপরে আমরা তারপরেও দেখছিলাম যে ওই অ্যাটাকের পরেও, যেহেতু রাওয়ালপিন্ডিতে খেলা এবং আমরা মাঠ থেকে 10 মিনিট দূরত্ব হাঁটার দূরত্বে ছিলাম, তারপরেও আমরা ওই দিনও বাইরে বের হয়েছিলাম এবং দেখার চেষ্টা করছিলাম যে আসলে মানুষের প্রতিক্রিয়াটা কি। সেখানেও মানুষ আমাদের বলছিলেন যে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা আমাদের জন্য খুবই নর্মাল, আমরা এটাতে কোনো রকম ভয় পাচ্ছি না, এটা সব ঠিক হয়ে যাবে। আপনি তো ধরেন পরের দিন যে খেলা সেটির জন্য কভার করার জন্য আপনি প্রস্তুত, আগে কি অনুশীলন নিশ্চয় করেছে কিনা খেলোয়াড়রা পরবর্তী ম্যাচের জন্য? তাদের নিরাপত্তার আসলে কোনো প্রকার শঙ্কা মানে ঘাটতি ছিল কিনা, বা তারা কখনো ইনসিকিউর ফিল করছিল? না, নিরাপত্তায় কোনো ধরনের শঙ্কা ছিল না। কারণ পাকিস্তানের কোনো দল যদি খেলতে যায় তাদের জন্য আমি আসলে নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে ধারণা করতে পারি যে একটা টিমের সাথে বা একটা টিমকে সিকিউরিটি দিতে প্রায় 200-300 পুলিশ, তারপরে তাদের যে সেনাবাহিনী এবং স্পেশাল ফোর্স নিয়োগ থাকে। এবং যখন একটা ম্যাচ খেলার জন্য দলগুলো স্টেডিয়ামে আসে তখন তাদেরকে কিন্তু প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা দেওয়া হয় এবং ওইভাবেই কিন্তু তাদেরকে মাঠে নিয়ে আসা হয় এবং মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। এবং যখন খেলা চলে পুরো সময়টা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে ওই স্টেডিয়ামের আশপাশ। এবং যারা, বিশেষ করে আমরা যারা সাংবাদিক, আমাদেরকেও 5-6 বার চেকিংয়ের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করতে হয়। তার মানে আপনি বুঝতেই পারছেন যে সেখানে নিরাপত্তাটা কতটা ব্যাপক থাকে। তারপর আপনি তো একেবারে কাছে থেকে দেখেছেন, খেলোয়াড়দের চোখে মুখে কোনো ধরনের শঙ্কা ছিল কিনা? পেহেলগাম যে সন্ত্রাসী হামলার পর ভারত যেহেতু পাকিস্তানকে দায়ী করেছে বা এরপরে নানা ধরনের কথার আঘাত চলছিল, তখন তাদের মধ্যে কোনো শঙ্কা বা কোনো শঙ্কার ছাপ আপনি দেখতে পেয়েছেন কিনা? শঙ্কা যেটা হয়তো মনে মনে ছিল, বিশেষ করে বিদেশি ক্রিকেটার যারা রয়েছে তারা কিছুটা ভয় পাচ্ছিলেন, কারণ তাদের জন্য তো আসলে এই ধরনের ঘটনা মানে কি বলবো একেবারেই নতুন, এবং একই সাথে তারা এই ধরনের ব্যাপারে মানে এই ধরনের ঘটনায় তারা আসলে ইউজ টু না। পাকিস্তানি ক্রিকেটাররা খুবই নর্মাল ছিলেন এবং দলের পক্ষ থেকে যে দলের হয়ে খেলতে এসেছিলেন যে প্লেয়াররা, সেই দলের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে মোটিভেটেড করার চেষ্টা করা হয়েছে। মানে পুরো ঘটনাটা নিয়ে বিচলিত না হবার জন্য যত ধরনের চেষ্টা, সেটি কিন্তু পিএসএল কর্তৃপক্ষ এবং দলের টিম ম্যানেজমেন্ট তারা বারবার করে সেই চেষ্টাটা করেছে। তো তাদের মধ্যে একটা উৎকণ্ঠা তো ছিলই, মানে এই ধরনের পরিস্থিতিতে কখন কি হয় বলা যাচ্ছিল না তখন, কারণ ইন্ডিয়া অ্যাটাক করছিল, সেটার আবার পাল্টা আক্রমণ পাকিস্তানও করছিল। তো যে কোনো সময় পরিস্থিতি একেবারে খুব খারাপ হয়ে যেতে পারে, পর্যায়ে যেতে পারত। তো সেই জায়গাটা থেকে বিদেশি ক্রিকেটাররা আসলে পরে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে মিটিং করেন, যদিও প্লেয়াররা আসলে আর পাকিস্তানে খেলতে চাননি, কারণ ধীরে ধীরে আসলে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল। বিশেষ করে স্টেডিয়ামে যদি অ্যাটাকটা না হতো তাহলে হয়তো বা খেলা চালিয়ে যেতে পারতো পিসিবি বা পিএসএল কর্তৃপক্ষ, কিন্তু স্টেডিয়ামে অ্যাটাক হওয়ার পর তখন তাদের মধ্যে সেই ভয়টা চলে আসে। এবং একই সময় অর্থাৎ ওই একই দিন আবার কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আইপিএল এর যে ম্যাচটা হচ্ছিল ধর্মশালায়, পাঞ্জাব কিংসের ম্যাচটা, সেই ম্যাচটাও কিন্তু বাতিল করা হয়। মানে ম্যাচ চলাকালীন মাঝপথেই ফ্লাড লাইট অফ করে ক্রিকেটারদের ড্রেসিং রুমে রাখা হয় এবং একই সাথে দর্শকদের বলা হয় চলে যেতে। তার মানে এবং বর্ডারের পার্শ্ববর্তী যেসব জায়গা সেসব জায়গায় কিন্তু পাকিস্তানও ততক্ষণে ড্রোন অ্যাটাক শুরু করে দিয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই তখন আইপিএল কর্তৃপক্ষ কিছুটা শঙ্কিত হয়ে পড়ে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে, কারণ যে কোনো সময় ধর্মশালা স্টেডিয়ামেও আক্রমণ হতে পারতো। তো সেই জায়গাটা থেকেই বোঝা যাচ্ছিল যে সেটার আবার একটা প্রতিউত্তর হয়তো বা ভারতের কাছ থেকে আসতে পারে, যে কারণে কিন্তু পিএসএলটা পরে ক্রিকেটাররা আসলে আরও কিছুটা শঙ্কিত হয়ে পড়ে এবং তারা আর খেলতে অস্বীকৃতি জানায় এবং তারা বলে যে যদি পিএসএলটা দুবাই নিয়ে যাওয়া হয় তাহলে তারা খেলবে।
হ্যাঁ, পরে তো ভেন্যুটা চেঞ্জ হয়েছে জানি। আরেকটি বিষয় একটু জানি, যেহেতু বললাম আপনি 10 মিনিটের হাঁটা পথে হচ্ছে আপনি এসেছেন। আমরা ভারত পাকিস্তান এই যে সংঘাতের পর থেকে আমরা দেখছিলাম যে বাংলাদেশের মানুষজনের মধ্যে নানা ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল। আপনিও নিশ্চয়ই পাড়া আসার পরে দেখতে পাচ্ছেন পাড়া মহল্লার অলিতে গলিতে ব্যাপারটি আলাপ আলোচনা হচ্ছিল, এই বুঝি যুদ্ধ লেগে গেল। ওই দেশের মানুষগুলোর মধ্যে কি এই আলাপটা ছিল যে আসলে আমরা যেরকম আলাপ করছিলাম একজন আরেকজনের সাথে, মানে ওরা কি এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে শঙ্কিত ছিল কিনা, অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছিল ওখানে, যেটি চায়ের কাপে ঝড় উঠে বাংলাদেশে, এরকম কোনো সিচুয়েশন দেখেছেন কিনা? বাংলাদেশে আসলে সবসময়ই সব ব্যাপারেই, ইন্টারন্যাশনাল যে কোনো ব্যাপারেই সবার আগ্রহ থাকে এবং এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, বিশ্লেষণ হয় এবং অনেকেই আসলে মতামত দেওয়ারও চেষ্টা করে কোন দিকে কি হচ্ছে। তো ওদের ব্যাপার যেটা হয়েছে যে তারাও আলোচনা করছিল না তা না, কিন্তু তাদের ওই বিশ্বাসটা ছিল যে ভারত তাদের কিছু করতে পারবে না, তাদের সামরিক বাহিনী অনেক বেশি শক্তিশালী। তো এবং একই সাথে এটার ভয়াবহতা সম্পর্কে তাদের একটা ধারণা ছিল যে এটা খুব বেশি ভয়াবহ আকার ধারণ করবে না। তাদের এই ধারণাটা ছিল এবং এই বিশ্বাসটা ছিল, যেটা মানে যেমনটা আমি বললাম যে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছিল, ট্রাক চলছিল এবং সাধারণ মানুষ যে যার কাজ প্রতিনিয়ত, যে অফিস আদালত সব করছিল। শুধু একদিন বোধহয় স্কুল বন্ধ ছিল এবং আরেকদিন বোধহয় একটা নির্দিষ্ট জায়গায়, আমার জায়গাটার নাম মনে পড়ছে না, ওই জায়গাটায় জনগণের চলাচলটা একটু সীমিত করা হয়েছিল। এছাড়া আসলে খুব বেশি ওখানে প্রভাব পড়েনি। বিশেষ করে যেসব জায়গায় এফেক্টেড হয়েছিল, যেসব জায়গায় আসলে ভারতের ওই মিসাইল কিংবা ড্রোন অ্যাটাক হয়েছিল, সেসব জায়গায় কিছুটা মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, কিন্তু সেই সব জায়গায় আসলে আমার যাওয়ার সুযোগ হয়নি। আর ওখানে আসলে সাধারণকে প্রবেশ করতেও দেওয়া হয়নি, কারণ ওই অ্যাটাকের পরে, আমি যদি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কথাই বলি, আমরা কিন্তু আর পরে গিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারিনি, কারণ ওই জায়গাটা ততক্ষণে সেনাবাহিনী, পুলিশ এবং তাদের যে স্পেশাল ফোর্স, তারা কিন্তু ওই জায়গাটা ক্যাপচার করে রেখে দেয়। নির্দিষ্ট একটি জায়গায় হচ্ছে যেখানে হামলা হচ্ছিল বা ড্রোন গুলাকে ইয়ে করা হচ্ছে, সেখানেই কি এরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল, নাকি সারা দেশেই হচ্ছে, বা যতটুকু আপনি দেখেছেন আর কি, সেখানে নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছিলেন, যেমন সেনাবাহিনী বা হচ্ছে তাদের সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আপনার কি চোখে পড়েছে অনেক, নাকি হচ্ছে একেবারে মানে সাদামাটাই ছিল? এমনিতেও পাকিস্তানে যখন যুদ্ধের আগের কথা যদি বলি, তাহলে রাস্তাঘাটে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। একটু পরপরই পুলিশ, এবং আপনি রাস্তায় চলতে গেলে বেশ কয়েকবার আপনার গাড়ি চেকিংও হতে পারে যদি তাদের সন্দেহ মনে হয়। তো সেরকমই দেখেছি। কিন্তু যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেসব জায়গায় ছিলেন, সেখানটায় আরও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে ওই ঘটনাগুলোর পর। এবং প্লেয়ারদের টিম হোটেলের কথা যদি বলি, সেই জায়গাটায় আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু টিম হোটেলে সব বিদেশিরা একসাথে ছিলেন এবং ক্যামেরা ক্রু থেকে শুরু করে আপনার প্রেজেন্টার সবাই একই হোটেলে ছিলেন। তো সবাইকে একই হোটেলে রাখা হয়েছিল এবং সেই জায়গাটার আশপাশটা পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল। এছাড়া স্টেডিয়ামের আশপাশটা, যেহেতু স্টেডিয়ামে খেলা, সেখানেও স্টেডিয়ামের সামনে রাস্তা বন্ধ করে রাখা কিংবা সর্বসাধারণের সেখানে প্রবেশ নিষেধ করা, এরকম ব্যাপার আমার চোখে পড়েছে আসলে। আপনি তো খেলোয়াড়দের সাথে কথা বলেছেন বললেন, বা সে দেশের সাংবাদিকদের সাথে আপনি কথা বলেছেন, এটি সাধারণ জনগণের সাথে কি কথা হয়েছে আপনার এই ধরনের কথা, আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বিরোধী কোনো মনোভাব আপনি সেখানে লক্ষ্য করেছেন কিনা? তা তো অবশ্যই, কেউই আসলে যুদ্ধ চায় না। দুই দেশের রেশারেশিতে বৈরী যেহেতু সম্পর্ক, যেমন ভারতের আমরা সোশ্যাল মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওই দেশের জনগণকে আক্রমণ করছে, বা এরা এই দেশের জনগণকে আক্রমণ করে কথাবার্তা বলছেন, বা ওই আবার একটা পক্ষ সবসময় থেকে থাকে যে আমরা যুদ্ধ চাই না, পাকিস্তান সরকারকে যুদ্ধ বন্ধ করতে হবে, যে যুদ্ধের পক্ষে যেন না থাকে, এরকম কোনো মনোভাব আসলে দেখেছেন কিনা? হ্যাঁ, আসলে কেউই যুদ্ধ চায় না, আমি যতটুকু বুঝেছি কেউই যুদ্ধ চায় না। এখন দুই দেশের রেশারেশিতে যারা মারা গিয়েছেন সাধারণ মানুষ, তাই না? আপনি যদি দেখেন সাধারণ মানুষেরই প্রাণ হারিয়েছে সাধারণ মানুষরাই। তো সেই জায়গাটায় তারা যুদ্ধ আসলে তারা মনে করছিল যে কিছু হবে না, এরকম ব্যাপারটা। তারা যুদ্ধ চায় কি চায় না এটা আসলে মানে স্পেসিফিক ভাবে তারা এটার কোনো উত্তর দেয়নি। তবে তাদের কথা হচ্ছে যে কিছু হবে না, মানে তাদের সেনাবাহিনী খুব স্ট্রং, তারা এটা বিশ্বাস করে, তাদের সামরিক বাহিনী খুব স্ট্রং, এটা তারা বিশ্বাস করছে। মানে তারা ৭৭ বছর ধরে তো এই সংঘাতটি চলে আসছিল, তারা হয়তো ভাবছিলেন যে সাময়িক একটু উত্তেজনা থাকবে, এরপর একটা সময় সমাধান হয়ে যাবে, ব্যাপারটা এটাই তো। রাইট, হ্যাঁ, এরকমই ব্যাপারটা। কারণ থাকে না যে আমরা যেমন মনে করি যে যুদ্ধ মানে মনে হয় যে আপনি আমি বা কেউ একজন বলবো যে না আমিও এখন যুদ্ধে নেমে যাবো, এরকম ছিল না ব্যাপারটা। তাদের ভরসা ছিল যে সেনাবাহিনী, তাদের সামরিক বাহিনী, বিমান বাহিনী
এরপরে সেনাবাহিনী, তারা যথেষ্ট স্ট্রং এবং তারা পুরো ব্যাপারটাকে আসলে খুব সুন্দরভাবে ট্যাকেল দেবে এবং তাদেরকে সেফ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপনি আরেকটি ব্যাপার একটু আগে বলছিলেন যে রাজনৈতিকভাবে মানে ফায়দা নেওয়ার জন্যই অনেক সময় এই যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে। আসলে এই ব্যাপারটার কি একটু ব্যাখ্যা দেওয়া আপনার পক্ষে সম্ভব? যে যেমন সে দেশের সেনাবাহিনী তো সব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, যেমন ভারত যেটি করে যে হচ্ছে পাকিস্তানে যখন নির্বাচন আসে পাকিস্তানের বিপক্ষে কথা বললে তাহলে হচ্ছে রাজনৈতিকভাবে লাভবান হয়ে যায়। পাকিস্তানেও কি একই রকম পরিস্থিতি কিনা? আপনি যেমনটা বললেন আসলে অনেকটা এরকমই ব্যাপারটা। পাকিস্তানে যেটা হয় যে যেহেতু এখন তাদের সেনা শাসন চলছে এবং যুদ্ধের সময় আপনি অনেক ধরনের খবর ছড়ানো যায় খুব সহজেই। যেমন পাকিস্তান যেমন দাবি করেছে যে তারা ভারতের 5টি রাফায়েল যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে। এরপরে একই দাবি কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকেও বিভিন্ন দাবি আমরা শুনেছি। তো এইসব দাবি যখন করে তখন আসলে সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে এবং সেগুলো যদিও পরে আসলে তারা বিভিন্নভাবে চেষ্টা করে সেগুলোর প্রমাণটা দেওয়ার জন্য। বাট মানে আপনি যেমনটা বললেন যে হ্যাঁ, সেক্ষেত্রে পাকিস্তানে যেটা হয়েছে যে পাকিস্তানের আর্মিদের প্রতি জনগণের আস্থা নিয়ে আসার জন্য তারা সেই ফায়দাটা হয়তো নেওয়ার চেষ্টা করে। আরেকটি ব্যাপার, আপনি আইপিএল তো চলছিল, যে আইপিএলটা মাঝপথে বন্ধ করতে বাধ্য হয়েছে তারা, সেটি নিয়ে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, আমাদেরকে বলতেন যে আসলে এই একই পরিস্থিতিতে যদিও বন্ধ হয়েছে, বা আইপিএল এর পরবর্তী ভবিষ্যৎ আসলে কি হতে পারে, বা পিএসএল এর ভবিষ্যৎ কি? আমার কাছে মনে হয় যে এখন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে যুদ্ধবিরতির চলছে। তারপরেও যদিও দু একটা অ্যাটাক হয়েছে বোধহয়, আমি যেটা দেখলাম মিডিয়াতে। তো এখন যেটা হয় যে এই ধরনের ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই দেশ, সেই এলাকার মানুষজন। পাকিস্তান, আপনারা জানেন যে শ্রীলঙ্কার সাথে 2009 সালে জঙ্গি হামলার পর পাকিস্তানে কিন্তু দীর্ঘদিন সেখানে ক্রিকেট বন্ধ ছিল এবং পাকিস্তানের জনগণ অনেক ক্রিকেট পাগল, তারা যথেষ্ট ক্রিকেট পাগল এবং এত গ্রেট ক্রিকেটার পাকিস্তান থেকে উঠে এসেছে। তো তারা কিন্তু বঞ্চিত হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো থেকে, বা মাঠে বসে খেলা দেখার যে মজাটা, সেটা তারা আসলে অনেক দিন ধরে তারা সেটা থেকে বঞ্চিত ছিল। এরপরে ধীরে ধীরে যখন পাকিস্তানে আবার খেলা ফিরেছে, তারা আবারও, এবং দেখবেন যে দর্শক কিন্তু বেশ ভালোই ছিল, পাকিস্তানের ক্রিকেটের প্রতি তাদের উন্মাদনাটা অনেক বেশি। তো সেই জায়গাটা একটা, তো মনে হয় যে এখন কোনো দল আবার পাকিস্তানে খেলতে যেতে এখন ভাববে। যেমন বাংলাদেশের পাকিস্তানের সাথে সিরিজ রয়েছে, 22 তারিখ থেকে একটা সিরিজ হওয়ার কথা ছিল। তো সেই সিরিজটা এখন কিন্তু কিন্তুর মধ্যে পড়ে গেছে। এখন সিকিউরিটি কনসার্ন দেখিয়ে সেই সিরিজটা এখন দুবাইতেও হতে পারে, এরকম আলোচনাও চলছে। তো সেই জায়গাটায় পাকিস্তান তো খুব স্বাভাবিকভাবেই সেখানে তাদের ঘরের মাঠে খেলার যে সুবিধা, সেটা থেকে বঞ্চিত হবে। আবার একই সাথে আপনি যদি ইন্ডিয়াতে চিন্তা করেন, যেমন ধর্মশালা যে মাঠটার কথা আমি বলছিলাম, সেটা বা বর্ডারের আশপাশ যেসব স্টেডিয়াম রয়েছে, সেখানকার মানুষরা তো অবশ্যই আইপিএল এর পরের বার সেসব জায়গায় মানে অনুষ্ঠিত করা কিংবা সেসব জায়গায় আয়োজন করার ক্ষেত্রে আয়োজকরা একটু হলেও ভাববেন, যেটা হয়তো আগে সেই ভাবনাটা ছিল না। আপনি জানেন যে ইন্ডিয়ায় ক্রিকেট খেলাটাকে কতটা মানে ওয়াইডলি স্প্রেড করা হয় এবং তারা একটা ম্যাচ এক ভেন্যুতে খেলা, মানে একটার বেশি এক ভেন্যুতে ম্যাচ খেলে না। একটা সিরিজে 3টা ম্যাচ থাকে, দেখা গেল 3 ভেন্যুতে খেলে, চেষ্টা করে যে পুরো সারা দেশে ছড়িয়ে দিতে। তো সেই জায়গাটায় মনে হয় যে বর্ডারের পাশে যেসব মাঠ রয়েছে কিংবা স্টেডিয়াম রয়েছে সেখানে, এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দুই দেশ যখন খেলবে, আপনারা জানেন যে এই দুই দেশ কিন্তু শুধুমাত্র আইসিসি ইভেন্টে মুখোমুখি হয়, এছাড়া আসলে তাদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা বাইল্যাটারাল সিরিজ খেলে না, মানে এক দেশ আরেক দেশে গিয়ে ভ্রমণ করে যে সিরিজটা খেলবে সেটা কিন্তু খেলে না। তো সেটা মূলত এই দুই দেশের আসলে সম্পর্কের কারণে কিন্তু সেটার একটা প্রভাব ক্রিকেটে পড়েছে। নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে এই যুদ্ধের প্রভাবও তাদের দুই দেশের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে নতুন কোনো প্রভাব ফেলবে। যে যুদ্ধের এক ধরনের প্রভাব তো পড়েই, সব জায়গায় পড়ে, ক্রিকেটে পড়ে, অর্থনীতিতে পড়ে, রাজনীতিতে পড়ে, দেশের জনগণের উপরও পড়ে। তো এই যে প্রভাবটি ক্রিকেটের উপরে, আমার প্রশ্ন হচ্ছে দুই দেশকে আসলে আর মুখোমুখি খেলার এক ধরনের কোনো সম্ভাবনা থাকে কি না, যদি একটু। মুখোমুখি খেলার সম্ভাবনা বলতে এখন আসলে বললাম একটু আগে যেমনটা, যে অনেক যদি কিন্তুর ব্যাপার রয়েছে এখানে, কারণ এই দুই দেশের পলিটিক্যাল কারণে কিন্তু এই দুই দেশ বাইল্যাটারাল সিরিজ খেলে না, এক দেশ আরেক দেশে গিয়ে খেলে না। এমনকি কোনো আইসিসি ইভেন্টে আপনারা যদি একটু মনে করে দেখেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে, ভারত কিন্তু সেখানে যায়নি, বরং সেটাকে তারা হাইব্রিড মডেলে করার চেষ্টা করেছে আইসিসি, ভারতের কারণেই। ভারতের ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে দুবাইতে,
এবং একই সাথে আপনি যদি লক্ষ্য করেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যেহেতু আয়োজক দেশ পাকিস্তান, খুব স্বাভাবিকভাবেই তাদের ফাইনাল ম্যাচটা হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু ভারত ফাইনালে ওঠায় তাদের সেই ম্যাচটা আয়োজন করতে হয়েছে দুবাইতে। তো এরকম দুই দেশ আসলে এই ধরনের সংকটের মধ্যে পড়ে যায়, এবং এখন যেহেতু আবার নতুন করে তাদের যুদ্ধ হয়েছে, এখনই আসলে খুব প্রেডিক্ট করাটা কঠিন। তবে এতটুকু প্রেডিক্ট করা যায় যে দুই দেশ এখন বাইল্যাটারাল সিরিজ তো খেলেই না, এখন আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো আসরে যখন দুই দেশ মুখোমুখি হবে বা মুখোমুখি হওয়ার আগে সেখানে নিশ্চয়ই নতুন কোনো আসলে সংকটের সৃষ্টি হতে পারে। আর আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে পিএসএল এবং আইপিএল এর আসলে ভবিষ্যৎ কি হবে, যে খেলাগুলো এখনো বাকি রয়ে গেছে। যদি ইতিমধ্যে পাকিস্তান সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে বাকি খেলার জন্য হচ্ছে ভেন্যু তারা নির্ধারণ করেছে, বা কি হতে পারে এই দুটি লিগের হচ্ছে ভবিষ্যৎ? এখন যেহেতু যুদ্ধবিরতি চলছে, দুই দেশই আসলে চেষ্টা করছে, দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজকরাই চেষ্টা করছে যে আবারও খেলাটা চালু করা যায় কিনা। এ ব্যাপারে আসলে তাদের যে স্টেক হোল্ডার্স, কারণ একটা টুর্নামেন্ট চালাতে গেলে তো স্পন্সরদের একটা মতামতের ব্যাপার থাকে, সিকিউরিটি কনসার্ন থাকে, সব কিছু মিলিয়ে যেহেতু আপনি যদি দেখেন যে পিএসএল কিন্তু স্থগিত হওয়ার পরেও তারা কিন্তু চাচ্ছিল সেটাকে চালিয়ে যেতে দুবাইতে, কিন্তু দুবাই পরে আবার না করে দিয়েছে সিকিউরিটি কনসার্ন দেখিয়ে। তো এখন কোন দেশে অনুষ্ঠিত হবে এবং পাকিস্তানে যদি অনুষ্ঠিত হয় বিদেশিরা আবার খেলতে যাবে কিনা এই পরিস্থিতিতে, সেক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করার পরই তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। এবং নিরপেক্ষ ভেন্যু হলে কোন দেশ হবে, সেটা কি আবারও দুবাই নাকি অন্য কোনো দেশ? যেমন গতকালকে বাসিত আলী, পাকিস্তানের সাবেক ক্রিকেটার, উনি বাংলাদেশের কথা বলেছেন যে বাংলাদেশে পিএসএলটা করা যেতে পারে, যেহেতু বাংলাদেশে অনেক দর্শক মাঠে আসে, খেলা দেখে, এরকম তিনি মতামত দিয়েছেন। তো সেসব বিষয় নিয়ে যদি বাংলাদেশেই তারা চিন্তা করে, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আবার আলোচনা করতে হবে। সবকিছু যদি কিন্তু চিন্তা ভাবনা করে তারপরেই তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। আইপিএলও একই, আইপিএলও আসলে ভারত থেকে যেহেতু এখন সরে গেছে বলা যায় না, ভারত চেষ্টা করবে হয়তো ভারতেই আবার আবার আয়োজন করা যায় কিনা। কিন্তু ইতিমধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আবার তাদেরকে অফার করেছে যে যদি আইপিএল এর বাকি ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজন করা যায়। তো এখন দেখার বিষয়, দুই দেশই আসলে চেষ্টা করছে, দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজকরাই চেষ্টা করছে এটাকে আবারও চালু করে শেষ করা। কারণ আপনি এই অবস্থায় যদি বন্ধ হয়ে যায়, সেটা আসলে আইপিএল বা পিএসএল কি এরকম একদম বাতিল হয়ে যাবে এরকম তো হবে না, কোনো না কোনো ভাবে অন্য কোনো ভেন্যুতে হলেও এই দুটি লিগ হওয়ার এক ধরনের সম্ভাবনা আছে। তাও আপনি যেটি বলছেন সেটা অনেকটাই যদি কিন্তুর উপর নির্ভর করছে। হ্যাঁ, আসলে যদি কোনো একটা লিগ আসলে একবারে বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে সেই লিগের জন্য সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। সো যে কারণে আসলে দুই বোর্ডই চাচ্ছে যে করেই হোক এটাকে শেষ করার। তাহলে এটাও হয়তো তারা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে যে এই ধরনের একটা পরিস্থিতিতেও তারা আইপিএল কিংবা পিএসএল কে সম্পূর্ণ করতে পেরেছে, এটা তাদের জন্য একটা অর্জন হতে পারে। এরকম চিন্তা ভাবনাই হয়তো বা সেই বোর্ডগুলো করছে। হয়তো সেটা নিজের দেশেও হতে পারে বা অন্য কোনো দেশেও হতে পারে। সেক্ষেত্রে অনেক আলোচনার ব্যাপার রয়েছে, কোন দেশে হবে, সেখানে প্লেয়াররা যেতে চাইবে কিনা, আয়োজকরা আসলে সবকিছু অ্যারেঞ্জ করতে পারবে কিনা ঠিক যথাসময়ে, সেসব ব্যাপারে আলোচনার ব্যাপার রয়েছে। আচ্ছা, আপনি তো ধরেন দুই দেশে তো বৈরী পরিস্থিতি, আপনি বলছিলেন তারা ক্রিকেটেও মুখোমুখি হতে চায় না, তাহলে মানে সামগ্রিক আন্তর্জাতিক যে ক্রিকেট রয়েছে সেই অঙ্গনে কি কোনো প্রভাব পড়বে এই দুই দেশের পিএসএল বা আইপিএল খেলা যদি স্থগিত হয়েছে, বা প্রভাব পড়বে কিনা? আন্তর্জাতিক খেলা আসলে যদি দুই দেশ মুখোমুখি না হয় তাহলে প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কারণ আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তো সেখানে যেহেতু এরকম একটা যুদ্ধ পরিস্থিতি, বাংলাদেশে কিন্তু ঠিকই খেলা চলছে। নিউজিল্যান্ড এ টিম এসে বাংলাদেশ এই টিমের সঙ্গে খেলছে সিলেটে, আবার সাউথ আফ্রিকা ইমার্জিং টিম বাংলাদেশ ইমার্জিং টিমের সঙ্গে খেলছে রাজশাহীতে। তো এই মানে ওই দুই দেশ বাদে আসলে খুব বেশি প্রভাব পড়ছে না। এবং দু একদিনের মধ্যে বাংলাদেশ কিন্তু দুবাইতে যাচ্ছে, ইউএইর সঙ্গে 2 ম্যাচের টি20 সিরিজ খেলতে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার মনে হয় না এই দুই দেশের এই ধরনের যদি একদম ভয়াবহ পরিস্থিতিতে না যায়, তার আগ পর্যন্ত খুব বেশি প্রভাব পড়বে বলে আমার মনে হচ্ছে না। তবে দুই দেশের খেলার মধ্যে দুই দেশ যদি মুখোমুখি হতে চায় বা কোনো একটা ইভেন্ট, যেমন সামনে এশিয়া কাপ রয়েছে, সেটা দিয়ে অনেক আবার আলোচনা চলছে। অনেকে অনেক ধরনের কি বলা যায় অনুমান করছেন যে
হয়তোবা ভারত খেলবে না, হয়তোবা পাকিস্তান খেলতে চাইবে না, যেহেতু এশিয়া কাপটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে, তো ভারতে অনুষ্ঠিত হলে খুব স্বাভাবিকভাবেই তো পাকিস্তান আসলে সেখানে যেতে চাইবে না। কিন্তু সেটি ঠিক আছে, ভারতে কোনো খেলা হলে পাকিস্তান যাবে না, বা পাকিস্তান হলে যেমন ভারত যায় না। এরপরেও তো আমরা বিগত দিনে দেখেছি পাকিস্তানে আন্তর্জাতিক মানে যে খেলোয়াড় আছে তারা হচ্ছে আসতে অনেকটা শঙ্কা বোধ করেন, নিরাপত্তার ঝুঁকি মনে করেন, আসতে সব মানে চায় না। তো এখন যেহেতু ভারতেও এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তাহলে একই রকম পরিস্থিতি তৈরি হবে কিনা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা অন্য কোনো দেশের প্লেয়াররা ভারতের মাটিতে অন্য কোনো লিগ বা দ্বিপাক্ষিক সিরিজ এগুলো খেলতে কি আসতে চাইবে কিনা? হয়তো আসবে, কারণ বিসিসিআই অর্থাৎ ভারতের যে ক্রিকেট বোর্ড, তাদের প্রভাব কতটা সেটা আপনিও জানেন, দর্শকরাও জানে। তো সেই জায়গাটায় সেই প্রভাব খাটিয়ে তারা হয়তো সেখানে খেলতে আসবে ভারতে। কিন্তু যেটা হবে যে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে যখন জুলাই মুভমেন্ট চলছিল, তারপরে পরে বাংলাদেশের কিন্তু নিউজিল্যান্ড টিম আসার কথা ছিল, তো তারা কিন্তু ওই সিরিজটা বাতিল করে দেয়। এরপরে কিন্তু যখন কোনো একটা খেলা হয়, মোট কথা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা বড় বড় দলগুলো বাংলাদেশে আগে প্রতিনিধি পাঠায় এবং সেখানে আসলে নিরাপত্তার ব্যাপারগুলো নিশ্চিত করে। তারা আসলে সরজমিনে সেই নিরাপত্তা, কোথায় খেলা হবে, কী ধরনের সুযোগ সুবিধা, সবগুলো দেখার পরই সেই সিরিজটা কনফার্ম করে। তো আমার ধারণা, মানে আমার ব্যক্তিগত ধারণা, হয়তো বা ভারতে যদি খেলা হয় এবং সেগুলো যেমনটা বললাম যে ভারত তো অনেক বড় দেশ, তো যদি কলকাতায় খেলা হয় তখন হয়তো খুব ইজিলি যে কোনো দলই এসে খেলবে, কারণ পাকিস্তান থেকে সেটা অনেক দূর। কিন্তু যদি বর্ডারের পাশে কোনো স্টেডিয়ামে খেলা হয়, সেক্ষেত্রে হয়তো বা তারা ওরকম নিরাপত্তা ব্যবস্থা দেখতে তারা প্রতিনিধি পাঠাতে পারে। তারপরে সেটা পর্যবেক্ষণ করার পরই তারা হয়তো নিশ্চিত করতে পারে যে সেই মাঠগুলোতে তারা খেলবে কিনা। আবার হচ্ছে নিরাপত্তাটাই হচ্ছে খেলোয়াড়রা প্রথমে দেখবেন, বা সংশ্লিষ্ট দেশগুলো দেখবেন যে নিরাপত্তা ঠিকঠাক মতো আছে কিনা, তখন হয়তো সিদ্ধান্ত নেবেন সেটি। আরেকটি ব্যাপার হচ্ছে এশিয়া কাপের কথা যদি বলি, তাহলে এশিয়া কাপের তো ভারত পাকিস্তান যদি মুখোমুখি হওয়ার এক ধরনের সম্ভাবনা আছে, বা তার ভবিষ্যৎটাই বা কি হবে, যেহেতু দুই দেশের মধ্যে একেবারে বৈরী আর এখন যুদ্ধ একটি পরিস্থিতি তৈরি হয়ে আছে। এখন আসলে বলাটা খুব কঠিন, কারণ একটা হাইব্রিড মডেল কিন্তু দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে ইতিমধ্যে, যে কেউ কোনো দেশে খেলতে যাবে না। যদি কোনো এরকম ইভেন্ট হয়, সেক্ষেত্রে তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। যে চুক্তি অনুযায়ী ভারত ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিরপেক্ষ ভেন্যুতে দুবাইতে খেলেছে, পাকিস্তানে না গিয়ে। খুব স্বাভাবিকভাবেই, যেহেতু আবার এশিয়া কাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা, মানে এটা আমরা অনুমান করতেই পারছি যে ভারত পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে। যদি আর নতুন কোনো সমস্যা আসলে সৃষ্টি না হয় বা নতুন কোনো সংকটের সৃষ্টি না হয়, তাহলে আমরা এটা মোটামুটি কনফার্ম বলা যায় যে পাকিস্তান ভারতের সাথে যে ম্যাচটা হবে এশিয়া কাপে, সেটা তারা শ্রীলঙ্কাতে খেলবে। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে ভারত পাকিস্তান যখন সংঘাত চলছিল, পাকিস্তানের ক্রিকেট বা খেলোয়াড় যারা আছেন তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন, একই সাথে ভারতের যে ক্রিকেটার তারাও একই কাজ করেছেন। এখন আপনি বলছিলেন যে হয়তো ভবিষ্যতে মুখোমুখি হতে পারে, তখন কি আসলে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে কিনা দুই দেশের খেলোয়াড়দের মাঝখানে? অস্বাভাবিক পরিস্থিতি, এমনিতেই তো ভারত পাকিস্তান ম্যাচে দুই দলের ক্রিকেটাররা বাড়তি কি বলবো যে উন্মাদনা নিয়ে খেলেন, বাড়তি তাদের মধ্যে একটা জেদ কাজ করে। যে করেই হোক, ভারতের প্লেয়াররা হয়তো চিন্তা করে যে করেই হোক পাকিস্তানকে হারাতে হবে, পাকিস্তানের প্লেয়াররা চিন্তা করে যে করেই হোক ভারতকে হারাতে হবে। তো সেই জায়গায় সেটাতে নিশ্চিতভাবেই এই ধরনের যুদ্ধ পরিস্থিতির পরে যদি তারা মুখোমুখি হয়, সেটা আরো বাড়তি মাত্রা যোগ করবে এবং দর্শকদের মধ্যে যে কথার লড়াইটা হয়, সেটা হয়তো আরো নতুন মাত্রা পাবে। এবং সাবেক ক্রিকেটাররাও কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় কথা দিয়ে আসলে তারা চেষ্টা করেন, ভারতের হলে তিনি চেষ্টা করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে কথা দিয়ে চাপে ফেলতে, একইভাবে পাকিস্তানের হলে তিনি চেষ্টা করেন ভারতের সাবেক ক্রিকেটারকে কথা দিয়ে চাপে ফেলতে। তো সেটার হয়তো আমরা একটা ভিন্ন মাত্রা দেখতে পারবো এরপরে যদি এই দুই দল খেলে। আপনি তো এমনিতে বলছিলেন যে দুই দল মুখোমুখি হলে তাদের প্রতিদ্বন্দ্বিতাটা বেড়ে যায়, তখন থেকে তো সিকিউরিটি কনসার্ন থাকে আয়োজক দেশসমূহের মধ্যে। এখন কি আবার এই যারা আয়োজন করবে ভবিষ্যতে এরকম এশিয়া কাপ বলি বা দ্বিপাক্ষিক সিরিজ হোক, যেটি হোক, তাহলে ভারত পাকিস্তান ম্যাচ যদি হয়, তখন আয়োজক দেশের কি শঙ্কা আরো বাড়ে কিনা নিরাপত্তা নিয়ে, যেহেতু এখন এক ধরনের যুদ্ধ পরিস্থিতি আছে? না, এমনিতেও যখন কোনো একটা টুর্নামেন্ট আয়োজন হয়, সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হয়, এটার একটা রিকোয়ারমেন্টই থাকে আয়োজকদের পক্ষ থেকে। তো সেই জায়গাটায় নিরাপত্তার সংখ্যা মনে হয় না, কারণ এমনিতেও
দুই দেশ যখন খেলা হয়, দুই দেশ আসলে মাঠের খেলাটাকেই তখন অনেক বেশি মানে কে কাকে হারাতে পারে সেই চিন্তাধারা তাদের মধ্যে থাকে। আদারওয়াইজ যদি আবার সেই ম্যাচে কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা এরকম কিছু হয়, সেটাতে তো আসলে সাধারণ জনগণ কিংবা ক্রিকেটারদের তো খুব বেশি করার কিছু থাকে না। বাট যেমনটা বললাম যে একটা ম্যাচ যখন এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, খুব স্বাভাবিকভাবেই সেখানে অনেক বেশি নিরাপত্তা থাকে, অনেক ধরনের চেকিং থাকে, এবং সেখানে আসলে হামলা করাটাও কারোর জন্য অনেক বেশি কঠিন। আপনার কাছে আরো দুইটা বিষয় একটু জানতে চাই। প্রথমত, আপনি যেহেতু পিএসএল কভার করেছেন, সেখানে থেকেছেন, পাকিস্তানি খেলোয়াড়দের সাথে আপনার কি আসলে কোনো কথা হয়েছে কিনা, এবং সেই সাথে ভারত নিয়ে তাদের মনোভাব কি জানতে পেরেছেন কিনা যে এখনকার পরিস্থিতি নিয়ে? আরেকটি ব্যাপার, আপনি তো বাংলাদেশ থেকেও ক্রিকেটার সেখানে গিয়েছিলেন খেলতে, তাদের সাথে আসলে কথা হয়েছে কিনা এই পাকিস্তান ভারত যুদ্ধ পরিস্থিতি নিয়ে? যেমনটা বলছি, প্রথমে যদি বাংলাদেশের ক্রিকেটারদের কথা বলি, রিশাদ হোসেন এবং নাহিদ রানা দুইজনই ছিলেন এবং তারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমরা ওই রকম একটা পরিস্থিতি কীভাবে দেশে ফিরবো কিংবা একটা নিরাপদ স্থানে যাব, সেই জায়গাটার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তারা আমাদেরকে সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন এবং সর্বাত্মক চেষ্টা করেছেন আমাদেরকে ক্রিকেটারদের সঙ্গে ওখান থেকে কোনো একটা নিরাপদ স্থানে নিয়ে যেতে। এবং সেই জায়গাটায় রিশাদ এবং নাহিদ দুজনই আসলে আমাদের সাথে যথেষ্ট আন্তরিকতার সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং তারা বিভিন্ন আপডেট কিভাবে কি হচ্ছে, কিভাবে আমরা আসলে তাদের সঙ্গে, আপনারা জানেন যে আমাদেরকে একটা বিশেষ বিমানে করে দুবাইয়ে নিয়ে যাওয়া হয়, তো সেই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য তারা সর্বাত্মক সাহায্য করেছেন আমাদেরকে এবং মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছেন। যেহেতু তারা একটা নিরাপদ বলয়ের মধ্যে ছিলেন, টিম হোটেলের মধ্যে, কিন্তু আমরা যেহেতু টিম হোটেলের বাইরে ছিলাম, তো আমাদের একটা নিরাপত্তার সংখ্যা খুব স্বাভাবিকভাবেই ছিল। তো সেই জায়গাটায় তারা আমাদেরকে বারবার করে মানসিকভাবে তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন এবং অভয় দেওয়ার চেষ্টা করছিলেন যে খুব বেশি সমস্যা হবে না, এবং তারপরে আমরা একসাথে ফিরে এসেছি। এবং যেমনটা বললেন যে তাদের মধ্যে আসলে প্রতিক্রিয়াটা কেমন ছিল, তারা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া, তাদের মধ্যে তো একটু তো থাকবেই, এবং তারা একটু শঙ্কিত ছিলেন। তারাও চাচ্ছিলেন যত দ্রুত সম্ভব আসলে পাকিস্তান ছাড়া যায় ওই পরিস্থিতিতে। এরপরে আবার পরিস্থিতি ভালো হলে তারা হয়তো পিএসএল খেলতে আবারও যাবেন পাকিস্তানে, বা অন্য কোনো জায়গায় যদি খেলা অনুষ্ঠিত হয়, ভেন্যু ঠিক হয়, তখন সেখানে নিশ্চয়ই যাবেন তারা। আর পাকিস্তানি ক্রিকেটার এবং ইন্ডিয়ান ক্রিকেটার আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিজ দেশকে কিংবা নিজ দেশের সামরিক বাহিনীকে তারা সমর্থন দিয়ে স্ট্যাটাস বা ছবি পোস্ট করেছে। তো দুই দেশই আসলে সেরকম কাজই করেছে, কারণ খুব স্বাভাবিকভাবেই খেলার আগে তো দেশের খেলাটা আসলে পরে, দেশটাই আগে। তো তারা দেশকেই সমর্থন দিয়েছে, তাদের দেশের সেনাবাহিনী কিংবা সামরিক বাহিনীকে উদ্বুদ্ধ করতে যা করা দরকার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা এরকম তারাও আসলে দিয়েছে। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে পেহেলগাম হামলার আগে পিএসএল আসলে দর্শক কেমন হতো, পেহেলগাম হামলার পর ভারত যখন পাকিস্তানকে সরাসরি দায়ী করছিলেন, এরপর থেকে আসলে যে খেলা স্টেডিয়ামে কেমন দর্শক হতো, যে মানে কোনো তারতম্য চোখে পড়েছে কি আপনার? না, বরং আমি দেখেছি যে 22 তারিখে যখন হামলা হয় তখন আমি ছিলাম মুলতান থেকে, এরপরে লাহোরে খেলাগুলো হচ্ছিল 22 তারিখের পরে, পেহেলগাম অ্যাটাকের পরে, এবং প্রচুর দর্শক এসেছিল লাহোরের ম্যাচগুলোতে। গাদ্দাফি স্টেডিয়ামে অনেক দর্শক এসে খেলা দেখেছে। বললাম না যে আপনাকে, যে আসলে তাদের মধ্যে এই ভয়টা ছিল না, বা তারা এই মানে এরকম খুব ভয়াবহ পরিস্থিতি যে হবে না এটা তারা বিশ্বাস করতো, যে কারণে তারা বরং আরও চেষ্টা করেছে যে মাঠে এসে খেলা দেখে পুরো ব্যাপারটাকে যতটা সম্ভব হালকা করা যায়। তাসফিক পলক, আপনি তো সেখান থেকে ফেরত এসেছেন, সেই পিএসএল কভার করতে গিয়েছিলেন, যে ফেরত আসার ব্যাপারে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি ভূমিকা ছিল, আপনাদেরকে কিভাবে সহযোগিতা করেছে আসার ক্ষেত্রে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে ভূমিকা ছাড়া আমরা হয়তো এখন দেশে আসতে পারতাম না, কারণ আমরা চেষ্টা করছিলাম এই ধরনের পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব পাকিস্তান ছাড়া যায়, কিন্তু আমরা ফ্লাইট টিকিট করছিলাম, সেই ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ এয়ারপোর্ট খোলা থাকে, তো আবার কিছুক্ষণ বন্ধ থাকে, বেশ দীর্ঘ সময় বন্ধ থাকে, এরকমভাবেই চলছিল। এবং আমি এবং আমার আরেকজন সহকর্মী একসাথে আমরা ছিলাম। তো আমাদের কিন্তু ঢাকায় ফেরার টিকিট করা ছিল গত 9 তারিখ রাতে, কিন্তু সেই ফ্লাইটটি বাতিল হয়ে যায়। এরপর যে আমরা নতুন ফ্লাইটের টিকিট করব সেটাও আসলে আমরা ভয় পাচ্ছিলাম, কারণ আবার যদি বাতিল হয়ে যায় এরকম একটা অবস্থা। তো খুব স্বাভাবিকভাবে আমরা চাচ্ছিলাম যে করেই হোক পাকিস্তান থেকে বের হয়ে নিরাপদ কোনো স্থানে যেতে। এবং সেক্ষেত্রে বিসিবি যে কাজটা করেছে, বিসিবি আসলে পিসিবির সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল বারবার, এবং এর মধ্যে আমরা জানতে পারি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে নিয়ে যেতে বা নিরাপদ স্থানে নিয়ে যেতে তারা একটা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে।
তো আমরা আসলে চেষ্টা করছিলাম যে সেই ফ্লাইটটাতে কোনোভাবে সেটাতে আসলে অন্তর্ভুক্ত হওয়া যায় কিনা, তাহলে আমরা ক্রিকেটারদের সঙ্গে একসাথে বেরিয়ে আসতে পারবো। আদারওয়াইজ আমাদের জন্য খুব কঠিন হয়ে যেত পাকিস্তান থেকে বের হওয়া, কারণ একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করছিলাম। তিনি স্বতঃস্ফূর্তভাবে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে ফোন করেছেন, সিইওকে ফোন করেছেন যে যাতে ক্রিকেটারদের সঙ্গে আমাদের দুজনকেও নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় বা ওই ফ্লাইটে আমাদের দুজনকেও অন্তর্ভুক্ত করা যায়। এছাড়া আমরা যদি বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, বিসিবির ক্রিকেট অপারেশনসের অ্যাডমিন শাহরিয়ার নাফিস, আমাদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, আমাদের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার মিঠু ভাই, সবাই আসলে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং তাদের কথা না বললেই নয়। বিশেষ করে আমাদের সিনিয়র সাংবাদিক যারা আমরা একই সাথে কাজ করি আমরা মাঠে বা একই সাথে আমরা খেলা কভার করি, তাদের মধ্যে যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন তারা সকলে আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের এই দেশে ফেরার এবং ক্রিকেটারদের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার ক্ষেত্রে যে প্রয়োজনীয় উদ্যোগটা নেওয়া দরকার তারাই কিন্তু প্রথম সেই উদ্যোগটা নিয়েছেন, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিকে তারাই প্রথম বলেছেন যে তাদের দুজনকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং এরপরে বাকিটা বিসিবি তাদের স্বতঃস্ফূর্ত চেষ্টার মাধ্যমে আমাদেরকে সেই ফ্লাইটে অন্তর্ভুক্ত করে এবং আমরা পরে ক্রিকেটারদের সাথে সেই ফ্লাইটে চড়েই পাকিস্তান এয়ারফোর্সের একটি বিমান, সেই বিমানে চড়ে আমরা দুবাইতে আসি এবং এরপরে সেখান থেকে দেশে ফিরি। দেশে ফেরার আগ পর্যন্ত এই যে এক ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন বা একটা সংখ্যার মধ্য দিয়ে গেছেন, পরিবারের কেমন সংখ্যা ছিল? তাদের সাথে আসলে আপনি যোগাযোগ তো নিশ্চয় করেছেন, তখন তারা আপনাদেরকে আসলে কি বলছিলেন? না, পরিবার তো আসলে ওই পেহেলগাম অ্যাটাকের পর থেকেই তারা অনেক বেশি চিন্তিত ছিল। তখন থেকে আমাদের বলছিল যে তোমরা নিরাপদে থাকো বা সম্ভব হলে দেশে ফিরে আসো, কিন্তু আমরা আসলে ওখানকার যেহেতু পরিস্থিতিটা আমরা একদম নিজ চোখে দেখছিলাম, তাই আমরা ভেবেছিলাম যে হয়তো বা তেমন কিছুই হবে না। কিন্তু পরে যখন পরিস্থিতি খারাপের দিকে যায় এবং মিসাইল অ্যাটাক হয়, ড্রোন অ্যাটাক হয়, তখন তারা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে আমাদের নিয়ে এবং তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাদের একটা কথা, যে করে হোক যত দ্রুত সম্ভব পাকিস্তান ছেড়ে যাওয়া যায়, তারা সেটাই বলছিলেন এবং চেষ্টা করছিলেন আমাদেরকে বারবার বলার জন্য যে যত দ্রুত সম্ভব তোমরা একটা নিরাপদ আশ্রয়ে যাও এবং বাইরে বেশি না যাওয়ার জন্য। বিশেষ করে আমার মা, আমার বাবা এবং আমার বোন এবং আমার পরিবারের যারা সদস্য রয়েছেন সকলেই খুব বেশি চিন্তিত ছিলেন। তারা প্রতি মুহূর্তেই আসলে ফোন করছিলেন এবং খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে আমরা ঠিক আছি কিনা, সেফ আছি কিনা। এবং একই সাথে আমার বন্ধু বান্ধব, আমার যারা ভাই বা যাদের সঙ্গে আমার আসলে কাজের ক্ষেত্রে পরিচয় কিংবা যাদের সঙ্গে বিভিন্ন প্রয়োজনে পরিচয় হয়েছে, তারা সকলেই আসলে ফোন মেসেজ দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। সংখ্যায় ছিল তারা একটা খুবই স্বাভাবিক সংখ্যায় থাকার। আবার একটু খেলার প্রসঙ্গে আসি, বাংলাদেশ সফরের তো কথা ছিল বা এই পাকিস্তানের, সেখানে আসলে এই সফরটি আসলে পিছিয়ে যাবে কিনা, যদি শোনা যাচ্ছে যে ভারত সফরের কথা রয়েছে বাংলাদেশে, সেটি পিছিয়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে বা আশঙ্কা তৈরি হয়েছে। আসলে এই রিশিডিউলগুলো কিভাবে হয় যদি পিছিয়ে যায়? এটা আসলে আলোচনার ব্যাপার, কারণ দুই বোর্ডই আসলে আলোচনা করে ঠিক করবে। কারণ পিছিয়ে যাবে কিনা, পিছিয়ে যাবে কিনা, কারণ এখন যেমনটা আমি আসলে শুনছি, যদিও এগুলো কোনো কিছুই নিশ্চিত কোনো খবর নয়, যেমনটা শুনছি যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সফরটি হওয়ার কথা ছিল বাংলাদেশের পাকিস্তানে, সেই সফরটি মোটামুটি বলাই যায় যে সেটা আর বাংলাদেশ হয়তো পাকিস্তানে যাবে না। সেই ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে এবং সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা পিসিবি এখনও জানেনি। হয়তো আমরা দু একদিনের মধ্যেই সে ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাবো এবং সেটা তারা আলোচনার মাধ্যমে কিভাবে সিরিজটি আসলে মাঠে গড়ানো যায় সেই চেষ্টাটা তারা করছেন। কারণ আসলে কেউই চায় না, কোনো বোর্ডই চায় না কোনো খেলা বাতিল করতে। তারা সর্বোচ্চ সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করে, সর্বোচ্চ কি বলবো যে সর্বোচ্চ সব দিক বিবেচনা করে তারা আসলে চেষ্টা করেন যে করেই হোক খেলাটাকে মাঠে গড়াতে। এবং আরেকটা কথা যেটা শোনা যাচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান গণমাধ্যমগুলোর খবরে, যে বাংলাদেশে খেলতে আসার কথা ছিল ইন্ডিয়ার, তো সেটাও অনেক যদি কিন্তুর ওপর পড়ে গেছে। কিন্তু আমি চাই না আসলে এইসব কারণে আসলে কোনো একটা সফর, কোনো একটা সিরিজ বাতিল হয়ে যাক। কারণ ইন্ডিয়া বাংলাদেশে আসলে খুব সহজে খেলতে আসতে চায় না। তারপরে যেহেতু এই পরিকল্পনাগুলো অনেক আগেই করা হয়, তো নতুন করে আসলে কোন একটা তারিখ নির্ধারণ করে কোন একটা সিরিজ খেলাও
দলগুলোর জন্য কিংবা বোর্ডগুলোর জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো যখন রিশিডিউল করা হবে পরবর্তী অন্যান্য যে শিডিউলগুলো সেটি কি আসলে মানে ঝামেলা লেগে যাবে না, বা তখন সেটিরও আবার রিশিডিউলের এটাই বলছি যে এই কারণেই প্রত্যেকটা বোর্ড চায় যে খেলাগুলো যথাসময়ে যাতে মানে আয়োজন করা হয়। যদি কোনো কারণে না হয়, সব দিক থেকে বিবেচনা করার পরেও যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে দেখা হয় যে ফাঁকা উইন্ডো কখন রয়েছে, কোন জায়গাটায় দেখা গেল যে দুইটা সিরিজের মাঝখানে 10 দিন বা 15 দিনের একটা গ্যাপ রয়েছে বা 1 মাসের একটা গ্যাপ রয়েছে, সেই জায়গাটায় তখন দুই বোর্ড আলোচনা করে সেই গ্যাপটার মধ্যে সেই সিরিজটা হওয়ানো যায় কিনা সে আলোচনা করে। আবার অনেক সময় আপনি দেখেন যে যখন এই ধরনের গ্যাপটা পাওয়া যায় না কিংবা দুই বোর্ডই আসলে কোনোভাবেই ওই সিরিজটি আয়োজন করার কোনো ধরনের সম্ভাবনা থাকে না বা দেখে না, তখন ওই সফরটি বাতিল হয়ে যায়। এরকম অনেক সফরে আমরা দেখেছি যেগুলো আসলে বাতিল হয়ে গেছে। যেহেতু খেলাটি সংখ্যার মধ্যে রয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ তো টেস্ট কিংবা ওয়ানডে র্যাঙ্কিং এর পিছনের দিকেই থাকে। এই র্যাঙ্কিং এ কোনো প্রভাব পড়বে খেলা যদি বাতিল হয়ে যায়? র্যাঙ্কিং এর প্রভাব তো অবশ্যই পড়বে, কারণ বাংলাদেশ আসলে খেললে সেখানে ভালো করার একটা ব্যাপার থাকে। বাংলাদেশের যেহেতু সামনের টি-20 বিশ্বকাপ রয়েছে, তো বাংলাদেশ আসলে পাকিস্তানের সাথে যে সিরিজটি খেলছে সেটা কিন্তু 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা, যেটা কিন্তু ছিল ওয়ানডে ছিল। 3 ম্যাচের টি-20 ছিল, 2 ম্যাচ ওয়ানডে ছিল। সেটা কিন্তু ওয়ানডে বাতিল করে বাংলাদেশ দুই বোর্ড আলোচনা করে ঠিক করেছে যে তারা 5টা টি-20 খেলবে। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের পরিকল্পনায় তো সেটা একটা বাধা সৃষ্টি করে, এবং সেই পরিকল্পনা যেহেতু বাধা সৃষ্টি করে, তখন বাংলাদেশকে অন্য বিকল্প চিন্তা ভাবনা করতে হবে, এবং কোনো একটা সিরিজ না হলে সেটার ইফেক্ট তো ক্রিকেটারদের মধ্যেও পড়ে এবং র্যাঙ্কিংয়ে তো অবশ্যই পড়ে। কারণ মানে আসলে অনুমান করা তো খুব কঠিন যে কোন সিরিজে কে ভালো খেলবে, কিন্তু যারা আসলে কনসিস্টেন্ট পারফর্ম করে তাদের ব্যাপারে একটা ধারণা করা যায় যে হ্যাঁ, তারা হয়তো এই সিরিজটাও ভালো করবে, বা তাদের জন্য এই সিরিজটা তার কোনো একজন ক্রিকেটার যে আসলে তার পারফরমেন্স গত 2 সিরিজে খারাপ, হয়তো সে পরিকল্পনা করছে যে পরের সিরিজে সে ভালো করে তার জায়গাটা ধরে রাখবে, কিন্তু যখন সিরিজটা না হয় তখন তার জন্য আবার কঠিন হয়ে যায়। তো র্যাঙ্কিংয়ের ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বাংলাদেশ দল এখন যেহেতু ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে গেছে, টি-20তেও খুব ভালো অবস্থানে নেই, তো এই টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজগুলোতে ভালো খেলে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে অবশ্যই উন্নতি করতে পারত, এবং সেই সাথে বাংলাদেশ দল যে প্রস্তুতির ব্যাপার রয়েছে, একটা টুর্নামেন্ট খেলতে গেলে কোনো একটা দল অনেক আগে থেকেই সেই প্রস্তুতিগুলো নেয়, তো সেই জায়গাটায় প্রস্তুতিতেও একটা ঘাটতি দেখা যাবে। তাসফিক পলক, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমাদের সাথে আজকের সংবাদ বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, ভারত পাকিস্তান যে সংঘাতময় পরিস্থিতি চলছে, সেখান থেকে সেটি হবে না, যুদ্ধ যে হওয়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে সেটি হবে না, ঠিকঠাক মতো যুদ্ধ পরিস্থিতি আমরা কেউই চাই না। ভারত পাকিস্তান প্রতিবেশী সুলভ আচরণ করবে, ক্রিকেট খেলা হবে, ক্রিকেট উন্মাদনায় বিশ্ব মাতবে, সে প্রত্যাশা রেখে আজকের মতো সংবাদ বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি।